বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে এসেছি। আর এই লেসনটি কি তার নাম আমি আগেই বলছি না, আমি এটা বোঝার জন্য প্রথমে আমরা কতগুলো উদাহরণ লক্ষ্য করব। চলো আমি বোর্ডে দুটি উদাহরণ লিখেছি, এই উদাহরণ দুটি নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। ফার্স্ট উদাহরণ হচ্ছে, ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট হি ইট রাইস। আর সেকেন্ড উদাহরণ হচ্ছে, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হি নট স্মোক। এখন এই দুইটা উদাহরণের বিশেষত্ব কি? আমরা যেটা বরাবর পড়ে আসছি, আমরা জানি যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে কিন্তু একটা এস বা ইএস যুক্ত হয়। এটা আমরা জানি, একটা এস যুক্ত হয় বা একটা ইএস যুক্ত হয়। তাহলে এখানে হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস অবভিয়াসলি যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এটাই হচ্ছে ফ্যাক্ট, যে এমনটা তো কখনো আমরা পাইনি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না, এমনটা আমরা পাইনি। তাইলে এটা মূলত গ্রামার, এটা কোনো আমাদের মনে হচ্ছে যে আসলে গ্রামাটিক্যাল কোনো রুলেই পড়ে না। অনেকে এটাকে মজা করে নোয়াখালীর ইংলিশ বলে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি সেকেন্ড উদাহরণে যাই তাহলে আমরা আরও একটা বিষয়ে ক্লিয়ার হব। আর সেই বিষয়টা হচ্ছে কি, যে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হি নট স্মোক। এখন নট তো কখনো একা একা বসতে পারে না, স্মোক একটা ভার্ব। স্মোকটা কি? এই যে স্মোক শব্দটা, এটা একটা ভার্ব। স্মোক হলো ধূমপান করা। এখন আমরা যদি বলি সে ধূমপান করে না, এরকম যদি ইংরেজি বলতাম যে সে ধূমপান করে না, তাহলে এটার ইংরেজি কি হইতো? হি ডাজেন্ট স্মোক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করার জন্য ডাজেন্ট আসে, হি ডাজেন্ট স্মোক, এরকম হইতো। ক্লিয়ার কি না? কিন্তু ডাজেন্ট ছাড়া, মানে ডাজেন্ট মানে ডাজ নট, শুধু নট কখনো বসে এমনটা তো আমরা পেছনের গ্রামারে পাইনি। শুধু নট, সাবজেক্টের পরে হি নট স্মোক, কি এটা একটু পিকুলিয়ার, একটু অদ্ভুত না? তাহলে এই অদ্ভুত ঘটনা কেন ঘটে গ্রামারে, এইটা নিয়ে আমরা আলোচনা করব। আর বিষয় হচ্ছে, এই গ্রামারটি যে কোনো জবের পরীক্ষায়, মানে চাকরির পরীক্ষায়, ইভেন ভর্তি পরীক্ষায় অবশ্যই এই গ্রামার থেকে প্রশ্ন থাকে। তাহলে এই গ্রামারটি আমি একটু আমার মতো করে 3টি ক্লাসে শেখানোর পরিকল্পনা করেছি। এই যে ভার্বগুলোর একটা বেস ফর্ম হয়ে যায়, ভার্বের সাথে এস বা ইএস হয় না, ভার্বের সাথে শুধু নট হয়, আবার প্যাসিভ মুডে এটা কেমন হবে, প্যাসিভ মুডটা কেমন হবে, এই বিষয়গুলোকে ক্লিয়ার করার জন্য 3টা ক্লাস আমি এই টপিকটার উপরে নেব। ফার্স্ট ক্লাসে আমরা কিছু ওয়ার্ড শিখব এবং এই ওয়ার্ডগুলো মনে রাখার আমরা কিছু কৌশল শিখব। সেকেন্ড ক্লাসে শিখব আমরা রুল, যে এই ওয়ার্ডগুলো থাকলে কোন রুলে আমরা এই গ্রামারটাকে কমপ্লিট করতে পারি। এবং থার্ড ক্লাসে শিখব আমরা বিভিন্ন ধরনের অ্যাডমিশন পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় এবং আমাদের জব পরীক্ষায় যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিটেলসে আমরা আলোচনা করব, সলিউশন করব এবং রুলটাকে আমরা এস্টাবলিশ করব। তাহলে চলো, আজকে আমাদের এই যে গ্রামারটা, মূলত এই গ্রামারটার যে হেডলাইন হবে, নাম হবে, সেটা হবে আজকের পাঠ সাবজাংটিভ ভার্ব। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ইংলিশ গ্রামার। সাবজাংটিভ ভার্ব ইংলিশ গ্রামারের একটা ব্যাপক স্থান জুড়ে আছে এই সাবজাংটিভ ভার্ব। তো এই সাবজাংটিভ ভার্ব বা সাবজাংটিভ মুডগুলো কি কি সেটা বোঝার জন্য আমরা কিছু ওয়ার্ডকে মনে রাখবো, কিছু ওয়ার্ডস মনে রাখবো। এই ওয়ার্ডসগুলোকে তোমাদের TM করতে হবে। TM ইকুয়াল টু টানা মুখস্থ। এবং টানা মুখস্থ করা ছাড়াও কিভাবে মনে রাখা যায় সেটার একটা শর্ট টেকনিক আমি ক্লাসের শেষের দিকে তোমাদেরকে বলে দেব। তো চলো, আমাদের কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো কি কি আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। যেমন দেখো, ফার্স্ট একটা ওয়ার্ড আছে, আমি এখানে বলেছি অর্ডার অব্লিগেটরি। তোমরা যারা ক্লাসটি দেখছো তারা মনে মনে আমার সাথে এই ওয়ার্ডগুলোকে উচ্চারণ করার চেষ্টা করবে, তাহলে তোমাদের এটা একটু মেমোরাইজ হবে আর কি। তাহলে আমরা ফার্স্টে শিখলাম অর্ডার, অব্লিগেটরি, কমান্ড, কম্পালসরি, ক্রুশিয়াল, বেস্ট, ব্যাট, রিকমেন্ডেশন। আসলে রিকমেন্ডেড জানলেই আমরা রিকমেন্ডেশন জানবো। রিকমেন্ডেড হলো ভার্ব আর রিকমেন্ডেশন হলো নাউন।
রিকোয়েস্ট, রিকোয়ার, রিকোয়ারমেন্ট, আর্টস, আর্জেন্ট, প্রেফার, প্রপোজ, প্রেফারেন্স, প্রপোজাল, প্রেসক্রাইব। আমরা যদি এই যে প্রেফার জানি, প্রেফারটা মনে রাখলে আমরা বুঝতে পারবো যে প্রেফার হলো ভার্ব, প্রেফারেন্স হলো নাউন, প্রপোজ হলো ভার্ব, প্রপোজাল হলো নাউন। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখতে পারবো। আস্ক, অ্যাডভাইস, অ্যাডভাইস। দেখো অ্যাডভাইস দুইটা বানানে হয়েছে, দুইটা স্পেলিং হয়েছে, ADVISE, ADVICE। দুইটার পার্থক্য হলো যখন SE তখন এটা ভার্ব, আর যখন CE তখন এটা নাউন। অর্থটা হচ্ছে কীরকম, অ্যাডভাইস মানে উপদেশ দেয়া, আর অ্যাডভাইস মানে উপদেশ, একটা ভার্ব একটা নাউন। তারপর লক্ষ্য করো, ইনসিস্ট, ইনসিস্টেন্স, ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্স। আমরা যদি ইনসিস্ট জানি তাহলে তার নাউন হচ্ছে ইনসিস্টেন্স, ইম্পর্ট্যান্ট যদি জানি তাহলে ইম্পর্ট্যান্টের নাউন হচ্ছে ইম্পর্ট্যান্স। অর্থাৎ একটা ওয়ার্ড এখানে সে নাউনে থাকতে পারে, ওয়ার্ডটা সে ভার্বে থাকতে পারে, আর অ্যাডজেক্টিভে থাকতে পারে। আমরা একটা ওয়ার্ড জানলেই তিনটা ক্লাসিফাইড করতে পারবো। ঠিক আছে, ওয়ার্ডটা অ্যাডজেক্টিভে থাকবে, নাউনে থাকবে, আর ভার্বে থাকবে। আচ্ছা, এবার আসি আমরা সাজেস্ট, স্টিপুলেট, সাজেশন, স্টিপুলেশন। এই যে সাজেস্টের নাউন হচ্ছে সাজেশন, আর স্টিপুলেটের নাউন হচ্ছে স্টিপুলেশন। তারপরে আছে ভাইটাল, এসেনশিয়াল। ঠিক আছে, এবারে আমরা এখানে লক্ষ্য করি, উইশ, ম্যান্ডাটরি, ডিক্রি, উচ্চারণটা হচ্ছে ডিক্রি, ডিক্রি, ডিজায়ার, ডিমান্ড, নেসেসারি, নেসেসিটি। তাহলে আমরা এই যে ওয়ার্ডগুলো আছে, যে ওয়ার্ডগুলোর কথা তোমাদেরকে বললাম, এই ওয়ার্ডগুলোকে আমরা পুরা TM করব। TM মানে হচ্ছে আমরা টানা মুখস্থ করব। এখন প্রশ্ন হচ্ছে, এই মুখস্থ যদি না থাকে, প্রথম কথা আমাদের মুখস্থ করে ফেলতে হবে 1-2 বার চেষ্টা করে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যদি মুখস্থ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা আগে মুখস্থ করতে হবে, তা না হলে কিন্তু টেকনিকটা কাজ করবে না। হ্যাঁ, সেই জন্য মুখস্থ করার জন্য আমি একটা টেকনিক তোমাদের অবলম্বন করেছি। তোমরা লক্ষ্য করো, আমি এখানে বোর্ডে উপরে একটা সেন্টেন্স লিখছি, ওসি ব্রো, রূপা ইজ ভেরি মডার্ন। এটা একটা বাক্য, আমরা সবাই মনে রাখতে পারবো যে রূপা ইজ ভেরি মডার্ন, রিনা ইজ ভেরি মডার্ন। এই কথাটা আমরা সবাই কি রাখতে পারবো, মনে রাখতে পারবো, তাই না? তার সাথে আমরা বামে একটা যোগ করেছি ওসি, একটা ওয়ার্ডস। এই ওয়ার্ডটা এরকম কোনো আসলে এটা কোনো অর্থবোধক করার জন্য এই হেডলাইনটা না, এটা একটা টেকনিক। এই টেকনিকটা দিয়ে, এই লাইনটা দিয়ে আমরা এই ওয়ার্ডগুলোকে মনে রাখবো। চলো আমরা দেখি এই লাইনটা দিয়ে কিভাবে ওয়ার্ডসগুলোকে মনে রাখা যায়, সেটা আমরা একটু লক্ষ্য করি। যেমন লক্ষ্য করো, এখানে আমরা বলেছি ওসি ব্রো, রূপা ইজ ভেরি মডার্ন। তোমরা আমার সাথে একটু মনে মনে বলো, ওসি ব্রো, রূপা ইজ ভেরি মডার্ন। তাহলে এখানে যে লেটার্সগুলো আমরা পেয়েছি, প্রথমে আমরা লেটার্স পেয়েছি কি, ও। তাহলে ও ফর অর্ডার অব্লিগেটরি, ও দিয়ে অর্ডার অব্লিগেটরি মনে রাখবো আমরা। তারপরে পেয়েছি সি দেখলে আমাদের অন্তত একটা শব্দ মনে পড়ে যাবে, কমান্ড। আমরা সবগুলোও যদি মনে রাখতে না পারি, একটা শব্দ মনে আসলেই বাকিগুলোর কাছাকাছি কিন্তু আমরা পৌঁছে যাব। আমাদের যদি একটা শব্দ কোনোভাবে মনে আসে তাহলে আমরা উদাহরণ দেখলে বাকি শব্দের কাছাকাছি আমরা পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, সি ফর কমান্ড, কম্পালসারি, ক্রুশিয়াল। তাহলে ও আর সি চলে গেল, তাহলে ও ফর অর্ডার অব্লিগেটরি, সি ফর কমান্ড, কম্পালসারি, ক্রুশিয়াল হয়ে গেল আমাদের ওসি, মনে রাখা। আচ্ছা, তাহলে আমরা কি অর্ডার, অব্লিগেটরি, কম্পালসারি, কমান্ড, ক্রুশিয়াল, এই তো আমাদের কতগুলো মনে চলে আসলো। আমরা যখন মনে রাখবো কীভাবে, মনে রাখবো ওসি অর্ডার, সি ফর কম্পালসারি, ও ফর অব্লিগেটরি, সি ফর ক্রুশিয়াল, সি ফর কমান্ড। ওকে, এইভাবে আমরা মনে রাখবো। আচ্ছা, এবার আসি আমরা ব্রো, বি ফর, দেখো বি ফর বেস্ট অথবা ব্যাট, বি ফর বেস্ট অথবা ব্যাট। আর আমরা দেখলেই রিকোয়েস্ট কথা আমার মাথায় আসে। প্রথমে যদি আর কে বলি তাহলে আর ফর রিকোয়েস্ট এখানে আছে, রিকমেন্ডেড, রিকমেন্ডেশন, রিকোয়েস্ট, রিকোয়ার, রিকোয়ারমেন্ট। এর যে কোনো একটা মনে রাখতে পারলেই আমাদের বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি মেমোরিতে চলে আসবে। খুব ইন্টারেস্টিং না বিষয়টা? আর ফর রিকমেন্ডেড, রিকমেন্ডেশন, রিকোয়েস্ট, রিকোয়ার, রিকোয়ারমেন্ট। ওকে,
এবার ও ও যেহেতু আমরা আরেকবার দিয়ে দিছি অর্ডার অব্লিগেটরি, এখানে ব্রোর ভেতরে ও আছে, এই জন্য আর এখানে ও ফর আমরা লিখি নাই। ঠিক আছে, তাহলে এবার আসি আমরা রূপা। রূপার প্রথম অক্ষর আর আছে, তাহলে আমরা এখানে ব্রোর ভিতরে আর পেয়েছিলাম, আর একবার আমরা এখানে ব্যবহার করেছি, কাজে এখানে রূপার আর আমরা ইউজ করি নাই। আর যদি আমরা মনে রাখার স্বার্থে আমরা এই রূপার আর আবার ইউজ করি, তাহলেও আমরা ওই রূপা আর ফর রিকমেন্ডেশন, রিকমেন্ডেড, রিকোয়েস্ট, রিকোয়ারমেন্টেই আমরা ধরবো। ক্লিয়ার বুঝাইতে পারলাম? আচ্ছা, এবার আসি আমরা ইউ। ইউ কিন্তু এখানে দেখো, ইউ ফর আর্টস আর্জেন্ট, ইউ ফর আর্টস আর্জেন্ট। ওকে, পি, পি ফর প্রেফার, প্রপোজ। আমরা পি মানেই আমরা প্রেফার কথাটা আমাদের প্রথমেই মাথায় আসে। যদি আমরা পি বলি, পিতে কি ওয়ার্ড হয়? প্রেফার, প্রপোজ, এই দুইটা ওয়ার্ড আমাদের মাথায় আসে। বাকিগুলো অটোমেটিক্যালি আমরা এটাকে ক্যাপচার করতে পারবো অ্যান্ড কালেক্ট ফর আওয়ার সেন্স, আমার সেন্সের জন্য এটাকে সংগ্রহ করতে পারবো। তাহলে পি ফর প্রেফার, প্রপোজ, প্রেফারেন্স, প্রপোজাল, প্রেসক্রাইব। মানে বিষয়টা এত সহজ যে তুমি যখন এটা আমি বলি যে এটাকে যদি তোমার কাছে সহজ করতে চাও, তাহলে আমার সাজেশন হলো তোমার জন্য, তুমি খাতা কলম নিয়ে বসে একবার ওয়ার্ডগুলো লেখো। এই যে 20 বার এবং 20 বার তুমি শুনতেছো, এটার চেয়ে যখন তুমি একবার মাত্র লিখবে, তখন সব ওয়ার্ডগুলো তোমার মেমোরাইজ হয়ে যাবে। দ্যাটস ইট। এই অ্যাডভাইসটা তোমরা মনে রাখবে। 20 বার না শোনার চেয়ে তুমি এটাকে একবার লিখো, এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে একবার লিখো, দ্যাট ইউ ক্যান ক্যাচ ইন ইউর মেমোরি। I think that this is your advice for you. ওকে, তাহলে আমরা ছিলাম পিতে। এবারে আমরা আসছি এ। এ ফর আস্ক, অ্যাডভাইস, অ্যাডভাইস। তাহলে এ ফর অ্যাডভাইস মনে রাখতে পারলে আমরা আস্ক মনে রাখতে পারবো। আচ্ছা, ইজের আই ফর ইনসিস্ট, ইনসিস্ট মনে রাখতে পারলে আমরা পারবো। ইনসিস্ট আর ইম্পর্ট্যান্ট। আই যদি বলি আমরা তাহলে আই বললে আমাদের সামনে কি আসে? ইম্পর্ট্যান্ট। যে কাউকে যদি বলা হয় আই দিয়ে একটা বাক্য তৈরি করো, তো প্রথমে ইম্পর্ট্যান্ট করবে। আই ফর ইম্পর্ট্যান্ট, এটা সবাই করবে। ইনসিস্টটা হয়তো একটু ব্যতিক্রম লাগতে পারে। যাই হোক, আই ফর ইনসিস্ট, ইম্পর্ট্যান্ট, ইম্পার্টেড, আমরা ইম্পর্টেন্স, এই ওয়ার্ডগুলোকে আমরা মনে রাখবো। আচ্ছা, এবার আসলে হলো ভি। আচ্ছা, এখন আমাদের আরেকটা শব্দ আছে এস। এস ফর, দেখো এই যে আয়ের পরে এস ফর সাজেস্ট, স্টিপুলেট, সাজেশন, স্টিপুলেশন। আমরা সাজেস্ট এবং সাজেশন, স্টুডেন্টদের সাথে সাজেশন কথাটা যায়, তাহলে আমরা চিন্তা করবো এস মানে সাজেশন। সাজেশন মাথায় আসলে আমাদের মাথায় চলে আসবে সাজেস্ট, স্টিপুলেশন, স্টিপুলেট, অটোমেটিক্যালি আমাদের মাথায় চলে আসবে। তারপরে আছে আমাদের ভি, এই যে ভেরি, ভেরির ভি, ভিতে ভাইটাল। আবার ই ফর এসেনশিয়াল। ঠিক আছে, তাহলে আমরা এটা জানলাম। এবারে আমরা আসি ওয়াই। এখন ওয়াই কি হয়? ওয়াই মানে ভেরি, আমরা ভেরিটাকে যদি উচ্চারণ করি তাহলে কি হয়? ভেরি, দেখো ভেরি, তাহলে কি আসে? একটা আসে, রস্বই। তাহলে এই জন্য আমরা ওয়াইটাকে মনে রাখার জন্য, এটা ইটস নট এ ম্যান্ডেটরি ফর ইউ, এটা কি, ওয়াইটাকে আমরা ডব্লিউ ধরেছি, উইশ। ওয়াই ফর ডব্লিউ মানে উইশ। এম ফর ম্যান্ডেটরি, এম এ ম্যান্ডেটরি। এখন ও দিয়ে আমরা একবার বলেছি না, এই যে বড়োর মধ্যে ওসির ভেতরে, কাজে আমরা ও ফর এখানে আর লিখি নাই। আমরা বাক্যটা এভাবে সাজিয়েছি, রূপা ইজ ভেরি মডার্ন, যাতে আমার লাইনটা মনে থাকে, সবারই তো মনে থাকবে। আমাদের সেন্টেন্সটা কি? রূপা ইজ ভেরি মডার্ন। ঠিক আছে, তাহলে আমার সেন্টেন্সটা মনে থাকবে। কিন্তু ওয়ার্ডসগুলোকে যে আমি সাজিয়েছি, সেই ওয়ার্ডসগুলো একবার চলে এসছে, সেটাকে আর রিপিট করিনি। ডি ফর ডিক্রি, ডিজায়ার, ডিমান্ড। আমরা আজকে আজকে আমাদের ক্লাস হচ্ছে ওয়ার্ডগুলোকে টানা মনে রাখা। নেক্সট ক্লাসে আমরা রুল গঠন করব যে এই ওয়ার্ডগুলো থাকলে পরে কি হয়, কেন এরকম নোয়াখালীর ইংলিশ হলো, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও ভার্বের সাথে এস বাই এস হয়নি, আবার নেগেটিভ থাকা সত্ত্বেও নটের আগে কোনো অক্সিলারি ভার্ব কেন হলো না। এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমরা এই গ্রামারটা, এবং খুবই ইম্পর্টেন্ট, এই গ্রামারটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ডি ফর ডিক্রি, ডিজায়ার, ডিমান্ড। আর ফর কি আমরা একবার লিখেছি, ফর এসেনশিয়াল লিখেছি। আর ফর রিকোয়ার, রিকমেন্ডেশন, এগুলো আমরা লিখেছি। আচ্ছা, এবার লাস্টে রইল আমাদের এন ফর নেসেসারি, নেসেসিটি। তাহলে আমরা কি এই যে শব্দগুলোকে লিখলাম, এই শব্দগুলোর ভেতরে কি আছে? কিছু শব্দ আছে আমাদের নাউন, কিছু শব্দ আছে ভার্ব, কিছু শব্দ আছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ।
কিছু শব্দ আছে অ্যাডজেক্টিভ। তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা এই লাইনটার মাধ্যমে টানা মনে রাখবো, ঠিক আছে? এই ওয়ার্ডগুলোকে আমরা যেগুলো ভার্ব আছে সেগুলোকে সাবজাংটিভ ভার্ব বলে থাকি। আর এই শব্দগুলো যখন বাক্যের ভেতরে ব্যবহার হবে তখন বাক্য একটা মুড তৈরি করবে। মুড, ইংলিশে একটা গ্রামার আছে মুড। এই মুড নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। মুড মানে হচ্ছে ধরন, অর্থাৎ বক্তা যখন বক্তৃতা দেয় তখন সে কোন মুডে কথা বলে, সে কি অর্ডার দেয় নাকি আদেশ দেয়। আমরা অলরেডি এগুলো পড়েছি মুড কি, কিন্তু হয়তো আমরা জানি না যে এটাকেই মুড বলে, ঠিক আছে? তাহলে আমরা এই ওয়ার্ডগুলোকে আরেকবার একটু আমরা উচ্চারণ করে দিচ্ছি। অর্ডার, অব্লিগেটরি, কমান্ড, কম্পালসারি, ক্রুশিয়াল, বেস্ট, ব্যাড, রিকমেন্ডেড, রিকমেন্ডেশন, রিকোয়েস্ট, রিকোয়ার, রিকোয়ারমেন্ট, আর্টস, আর্জেন্ট, প্রেফার, প্রপোজ, প্রেফারেন্স, প্রপোজাল, প্রেসক্রাইব, আস্ক, অ্যাডভাইস, অ্যাডভাইস, ইনসিস্ট, ইনসিস্টেন্স, ইম্পর্ট্যান্ট, ইম্পর্টেন্স, সাজেস্ট, স্টিপুলেট, সাজেশন, স্টিপুলেশন, ভাইটাল, এসেনশিয়াল, উইশড, ম্যান্ডেটরি, ডিক্রি, ডিজায়ার, ডিমান্ড, নেসেসারি, নেসেসিটি। তো এই ওয়ার্ডগুলোকে আমি আরেকবার বলে দিলাম এবং তোমরা এগুলোকে টিএম করবে, মানে টানা মুখস্থ করবে। এবং মূল পড়াটা কিন্তু আগামী ক্লাসে, আজকের ক্লাসে জাস্ট আমরা ওয়ার্ডগুলোকে মেমোরাইজ করব, রিমেম্বার করব, কিন্তু এই ওয়ার্ডগুলোর কাজ কি, ওয়ার্ডগুলোর মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয়, কিভাবে এখানে ইংলিশ আসলে কোনো গ্রামার মানবে না। এই ওয়ার্ডগুলো যখন বাক্যের মধ্যে ঢুকবে, এই ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সের মধ্যে ঢুকবে, তাহলে গ্রামেটিক্যাল আমরা আজীবন যে পড়ে এসলাম, গ্রামেটিক্যালের গতানুগতিক রুল, কখনো আইএনজি হয়, কখনো ভার্বের সাথে এস বাই এস হয়, কখনো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, কখনো নেগেটিভ করার জন্য মূল ভার্বের আগে একটা নট বসে, তার আগে একটা অক্সিলারি ভার্ব বসে। এই যে বিষয়গুলো ঘটে, এই বিষয়গুলো এই ওয়ার্ডগুলো থাকার কারণে, এই বিষয়গুলো কখনোই ঘটবে না। বুঝাইতে পারছি? মানে কেন গুরুত্বপূর্ণ, আমরা যে এত গ্রামেটিক্যাল স্ট্রাকচার ইউজ করলাম, কিন্তু একটা জায়গায় এসে, হ্যাঁ, এই যে বারমুডা ট্রায়াঙ্গলের মতো, বারমুডা ট্রায়াঙ্গলের গল্প, এখানে কোনো প্লেন গেলেই পড়ে যায়, জাহাজ গেলেই ডুবে যায়। তাহলে এই ওয়ার্ডগুলো যখন থাকবে, এই ওয়ার্ডগুলো থাকার কারণে তখন গ্রামেটিক্যাল যে স্ট্রাকচার তৈরি হবে, সেই স্ট্রাকচারে কি হবে, এই গ্রামেটিক্যালের রুলসগুলো সে মানবে না। তাহলে এরকম একটা ব্যাপার যে এই ওয়ার্ডগুলোর কারণে গ্রামেটিক্যালের রুলস মানে না, এটা আমাদের অবভিয়াসলি জানা দরকার। তো পরবর্তী ক্লাসের জন্য আমরা সবাই অপেক্ষা করি। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ।